প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি। তাই নাকি? এই তো আমি ধরছি। মোটেই না, পারি। এই তো আমি ধরছি। আমি কোথায় এসে পড়লাম? ভাগ্যিস খড়ের উপর পড়েছি, না হলে তো হাত পা সব ভেঙে যেত। কিন্তু এই জায়গাটা কোথায়? ওই তো, ওই দিকে একটা দরজা। যাই, আমি বরং ওই দিকটাতেই যাই। ও মা, এ কি? আমি কোথায় চলে এলাম? কি সুন্দর বাগান! আমার পরি কোথায় গেল? খুঁজে এনে দাও আমায়। ও যে আমার চোখের মনি। কোথায় গেল আমার ওই ছোট্ট সোনা মেয়েটা? কোথায় গেল? ও গিন্নি, এভাবে বলো না। ও যে আমার প্রাণ গিন্নি, তুমি জানো না? তবে কেন আপনারা হাত পা গুটিয়ে বসে আছেন? কেমন রাজা আপনি? ওইটুকু তো বাচ্চা আমার। এভাবে বলো না গিন্নি, চারিদিকে লোক লস্কর গেছে, খুঁজে আমি পাবো ঠিকই। কবে পাবেন আপনি? কবে পাবেন? একটা গোটা দিন চলে গেল, কেউ তো কোনো খবর এনেই দিতে পারলো না। কেউ যদি কোনো খবর দিতে না পারে তবে আমি তার দ্বারস্থ হব, দেখি সে কি করে ফেরায়। কার কথা বলছেন আপনি? বাটুল, বাটুল ঠিক খুঁজে এনে দেবে আমাদের পরীকে। বাবা, কি বিশাল বাড়ি গো পাটুলদা। তা রাজার বাড়ি বড় হবে না তো কি এইটুকু ছোট্ট হবে নাকি রে বিচ্ছু? আসুন বান্টুল বাবু, আসুন। আপনার অপেক্ষাতেই ছিলাম আমরা। পথে কোনো অসুবিধে হয়নি তো? না না, আগে ফ্রেশ হয়ে নিন, তারপর রাজাবাবুর কাছে যাবেন। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমাকে আগে রাজাবাবুর কাছেই নিয়ে চলুন। ও শিওর, চলুন। বুঝলাম। তার মানে আজ নিয়ে 3 দিন হয়ে গেল, তাই তো? হ্যাঁ বাটুল, আমার লোকজন তো দিকে দিকে গিয়ে খবর নিয়ে এলো, কেউ তো কোনো আশাই দেখাতে পারলো না। পরি নিখোঁজ হওয়ার পর আপনার কাছে কোনো মুক্তিপঞ্চে ফোন বা চিঠি কিছু এসেছিল কি? একেবারেই না। বাড়িতে তারপর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখেছেন? না বাটুল, মনে পড়ার মতো কিছুই তো ঘটেনি। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। টিভি, খবরের কাগজ, সব জায়গায় তো তোমার নাম শুনি বাবা। আমার ওই ছোট্ট সোনা মানিকটাকে খুঁজে এনে দিতে পারবে না? রানীমা, আপনি এভাবে বলবেন না। আমি আমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করব। আমার ওইটুকু ছোট্ট সোনা মানিক আজ 3 দিন ধরে কি জানে কি করছে, কি খাচ্ছে। ABCDEFG HIJK LMNOP। কি হলো বন্ধু? বলো বলো, আমার সাথে বলো। ABCDEFG HIJK LMNOP। এলোমেলোপি না, বলো LMNOP। ও তাই, ঠিক আছে। LMN, এবার ঠিক আছে, দেখো LMNOP। হচ্ছে হচ্ছে, তারপর LMNOP QRST UVWXYZ। ও দারুণ দারুণ। আমি পেরেছি, আমি পেরেছি। দাও এবার আমায়, দাও। কি আবার দেব? এই যে 3 দিন ধরে এত চেষ্টা করে আমি ABCD শিখলাম, তুমি আমাকে কি তার জন্য কোনো উপহার দেবে না বন্ধু? দেব তো, দেব তো। এই নাও আমার হামি। এ কি, তুমি কাঁদছো কেন বন্ধু? কই
না না, আমি কাঁদছি কোথায়? তাহলে তোমার চোখে জল কেন বন্ধু? আসলে আমার মতো বিকট চেহারার প্রাণীকে যে কেউ এভাবে ভালোবাসতে পারে তার ধারণাই ছিল না। এ মা, তুমি কিচ্ছু জানো না। বন্ধুরা তো সব সময় সুন্দর দেখতে হয়, কখনো খারাপ পচা দেখতে হয়ই না। ও তাই নাকি? থাক, অনেক পাকা পাকা কথা হয়েছে। চলো এবার আমি তোমায় একটা ম্যাজিক দেখাবো। ও মা, ম্যাজিক? হ্যাঁ হ্যাঁ, দেখবো দেখবো, চলো না চলো না। বাবা, কি বড় ঘরে বাবা। চলো আমি তোমাকে দেখাই একটা বিশাল বড় জাদু আয়না। আয়না? আয়না আয়না, চলো তো দেখি ঘুরে আসি পরীর বাড়ি, দেখি কেমন রাখো আমার বায়না। আয়না ও আয়না। এ কি, আমার বাবা, আমার মা তো। মা, এই যে আমি তোমায় দেখতে পাচ্ছি। ও বাবা, আমি এখানে। টুকি, এই যে আমি। এ কি পরী, তুমি কাঁদছো? মা আমায় দেখতে পাচ্ছে না কেন? এটা তো জাদু আয়না, তাই তোমার মা তোমায় দেখতে পেল না। আর বাবা, আমার বাবা তো রাজা মশাই, বাবাও তো আমাকে দেখতে পেল না। মন খারাপ করে না পড়ি, আমি কি আর শখ করে তোমার মতো এত সুন্দর ফুলের মতো ফুটফুটে মেয়েকে আমার কাছে রেখে দিয়েছি? কেন রেখেছো? আমার যে খুব মায়ের জন্য মন কেমন করছে, বাবার কাছে যেতে ইচ্ছে করছে। ওই যে বাগানে ওই আপেল গাছটায় আপেল ধরুক, তারপর না হয় ফিরে যেও। আর যদি তুমি তাও আমার কাছে থাকতে না চাও, তুমি তাহলে চলেই যাও তোমার মায়ের কাছে, বাবার কাছে। তাহলে তুমিও আমার মা বাবার কাছে চলো না, চলো না। না রে বুদ্ধু মেয়ে, আমি কি তোমার সাথে তোমার বাড়ি যেতে পারি? লোকে যে আমাকে দেখলে ভয় পাবে। তুমি যাও বন্ধু, তুমি চলে যাও। না গো বন্ধু, না, তোমাকে ছেড়ে আমিও তবে কোথাও যাব না। আমার এই আপেল গাছে যেই আপেল ফলবে আমি অমনি তোমাকে ছেড়ে দেব। কিন্তু পড়ি, তোমাকে ছেড়ে তো তোমার মা বাবার খুব কষ্ট হচ্ছে, চিন্তাও হচ্ছে। তুমি বরং ওদের জানিয়ে দাও যে তুমি ভালো আছো, তাহলেই আর ওদের চিন্তা হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। তুমি বরং চিঠি লিখে দাও, আমার পায়রা সেই চিঠি তোমার মা বাবার কাছে পৌঁছে দেবে। কি মজা, কি মজা, আমি চিঠি লিখবো, চিঠি লিখবো। মুক্তিপণ চাইলো না, অথচ রাজার মেয়েকে কিডন্যাপ করা হলো। বাটুলদা, ও বাটুলদা, তাহলে কিডন্যাপ করার কারণটা কি গো? সেটাই তো ভাবছি রে। বাটুলদা, রাজার তো অনেক শত্রু থাকতে পারে বলো। ছোট্ট মেয়েটাকে আটকে রেখে হয়তো রাজার উপরে চাপ তৈরি করবে। হতেই পারে, কিন্তু তাহলে তো সেই শত্রু সেই চাপটা সৃষ্টি করার জন্য কোনো ফোন বা চিঠি পাঠাবে। তাহলে কি হবে গো বাটুলদা? ওইটুকু ছোট্ট মেয়েটাকে কি আর পাওয়া যাবে না? আজ তো প্রায় 7 দিন হয়ে গেল। বাটুল বাবু ঘরে আছেন? হ্যাঁ, কে? সামনে আসুন। আগে রাজামশাই আপনাকে জরুরি তলব করেছেন। জরুরি তলব? এখন? ঠিক আছে, আপনি যান, আমি এখনই যাচ্ছি। আগে বাচ্চুরে, মনে হচ্ছে অপেক্ষার অবসান হতে চলেছে। এই যে বাটুল, বাটুল, এই এই দেখো দেখো দেখো, এটা দেখো। চিঠি। আমি এখানে ভালো আছি বাবা, জাদু আয়নায় আমি তোমাদের দেখতে পাচ্ছি।
আমি এখন ফিরবো না। গাছে আপেল ফুটুক, তারপর ফিরবো। তবে কি আমি আমার মেয়েটাকে আর দেখতে পাবো না? না না রানীমা, আপনি এত তাড়াতাড়ি এসব ভাববেনই না, একটু ধৈর্য ধরুন। আর কতদিন ধৈর্য ধরতে হবে? এতগুলো দিন যে আমি আমার পরিমাকে দেখিনি। কি বুঝছো বাটুল? জাদু আয়না, তার মানে পরী এমন কোন জায়গায় আছে যেখানে জাদু শক্তি আছে। আমার পরিমায়ের কোনো ক্ষতি হবে না তো ওই জাদু শক্তিতে? সেটা তো ওখানে গিয়েই দেখতে হবে। আচ্ছা রাজামশাই, এখানে আপেল কোথায় হয় আপনার রাজ্যে? আপেল? না না, আমার রাজ্যে কোনোদিনও আপেল হয়েছে বলে তো আমি জানি না। স্ট্রেঞ্জ। আচ্ছা, এই চিঠিটা কিভাবে আপনি পেলেন? মানে কে দিয়ে গেল? এতদিন তো শান্তির দূত হিসেবে পায়রা এসেছে, এখন কিনা সেই পায়রা এসে চিঠি দিয়ে পালাচ্ছে। পায়রা? হ্যাঁ, পায়রাই তো এই চিঠি মুখে করে নিয়ে এসে ফেললো আমার সামনে। তা সে পায়রাটা কোথায়? ধরে রেখেছি। সেই পায়রাকে আমি একেবারে শেষ করে ফেলবো বাটুল, ওকে আমি আর ফিরে যেতে দেব না। খবরদার না, ওই নিরীহ পাখির উপর নিজের রাগ মেটাবেন না। আর তাছাড়া ওই পায়রাকে মুক্ত করতে হবে রাজামশাই। কি বলছো বাটুল? কেন? ওই পায়রাই হবে আমার শত্রুর ডেরায় পৌঁছানোর মাধ্যম। বাটুলদা ওই দিকে যাচ্ছে। এবার দেখি বাছাধন, তুমি আমায় কোথায় নিয়ে যাও। কোথায় যেতে চাইছে পায়রাটা? এখানে তো চারিদিকে কিছুই নেই। একি পায়রাটা নেমে আসছে, কোথায় যাচ্ছে ও? স্ট্রেঞ্জ, পায়রা তো আকাশে বা ওপরের দিকে ওড়ে, তবে এই গর্তের ভেতর ঢুকলো কেন? আমাকে দেখতেই হবে। এ তো অন্য জগৎ। পায়রাটা যখন এখানেই এসেছে, তার মানে পরীও এই অজানা জগতেই বন্দী আছে। আমাকে জানতেই হবে এর রহস্য। আমি নিশ্চিত এখানেই কেউ বন্দী করে রেখেছে পরীকে, কিন্তু সেটা কি? বাবা, এই এত বড় গেট, কিন্তু কাউকেই তো কোথাও দেখতে পাচ্ছি না। গেটটা খুলতে বলবো কাকে? কিন্তু আমাকে তো ভেতরে যেতেই হবে। বেশ, তবে এবার একটু শক্তি প্রয়োগ করতেই হবে। এলো আমার প্রাসাদে। কে তুই? এ কি? আমি কাকে দেখছি? আমার প্রাসাদে ঢোকার সাহস পেলি কোথা থেকে? আমি বাটুল। একটা ছোট্ট বাচ্চা মেয়েকে নিজের কাছে আটকে রেখেছিস। তোকে আজ আমার হাতেই প্রাণটা দিতে হবে। তাই নাকি? দেখে কে কার প্রাণ নেয়। তুমি এখানে কেন এলে পড়ে? তুমি ভেতরে যাও, ভেতরে যাও। তোমার খুব কষ্ট হচ্ছে বন্ধু। ঠিক আছে, আর আমি আসবো না। পরী, এসব কি বলছো তুমি? বাড়িতে তোমার মা বাবা তোমার পথ চেয়ে আছে, তোমার জন্য কত কষ্ট পাচ্ছে। আমি তো মা বাবাকে জাদু আয়নায় দেখতে পাই এখানে।
এইটুকু ছোট্ট মেয়েকে কেন এখানে তুমি আটকে রেখেছো? আমি ওকে আটকে রাখিনি, ও এখানে আমাকে ভালোবেসেই থেকে গেছে। আর আমিও যে চাই ও আর কটা দিন আমার কাছে থাকুক। আমি যে নিরুপায়। নিরুপায় মানে? আমি যে আমার এই বিকট চেহারা থেকে মুক্তি পেতে চাই বাটুল। এসব কি বলছো তুমি? আমাকে খুলে বলো সব। সে অনেক কাণ্ড। আমি ছিলাম ফরাজ দেশের রাজপুত্র, কিন্তু একদিন দূর, আপেলটা তো আমি পারতেই পাচ্ছি না। আমাকে তো পারতেই হবে, আমাকে পারতেই হবে। পেরেছি পেরেছি পেরেছি। কি, এই আপেলটা তো আমার। এই ফল তো এখানেই পড়েছিল। না, এটা আমার আপেল। তোমার মতো এমন কুৎসিত দেখতে মানুষ কি কখনো এমন সুন্দর ফল পেতে পারে? কখনোই না, কখনোই মানায় না। আমাকে দেখো, আমার মতো সুন্দর রাজকুমারের হাতেই ওই ফল মানায়। কি, তোমার নিজের রূপের উপর এত অহংকার? জানো তুমি যা বলছো তার কি পরিণাম? যা সত্যি তাই বলছি। পরিণামের কি আছে? এত স্পর্ধা তোমার! এখনই তোমার এই রূপ বদলে এক ভয়ঙ্কর দেখতে দৈত্যে রূপান্তরিত হবে। তারপর দেখি তোমার এই অহংকার কোথায় থাকে। কি, আমার কি হচ্ছে? আমার কি হচ্ছে? আমি এরকম হয়ে যাচ্ছে কেন? আমি এরকম হয়ে যাচ্ছি কেন? আমার কি হচ্ছে? আমার কি হলো? আমি এরকম কেন হয়ে গেলাম? থাকো থাকো, তুমি এবার এভাবেই থাকো। না না না, সাধু বাবা বাঁচাও। এইভাবে আমি কি করে মানুষের মধ্যে থাকবো? আমাকে বাঁচাও। এটাই তোমার শাস্তি। এবার থাকো এভাবে সারা জীবন। না না না, সাধু বাবা, আমি আমার ভুল বুঝেছি। এই বিকট রূপ থেকে আমায় মুক্তি দিন, মুক্তি দিন, আমায় মুক্তি দিন। বেশ, তবে কোনো ছোট্ট বাচ্চা যদি কোনোদিন তোমার এই বিকট রূপ দেখে ভয় না পায়, যদি সে তোমাকে ভালোবাসে, তবে তবে এই আপেল থেকে একটা গাছ বের হবে আর তাতে একটা আপেল ধরবে। কিন্তু মনে রেখো, আপেল ফলার আগেই যদি বাচ্চাটা তোমাকে ছেড়ে চলে যায়, তবে কিন্তু আর আপেল ফলবে না। আপেল? আপেল দিয়ে কি হবে? আপেল দিয়ে কি হবে? সেই আপেল খেলেই তুমি আবার আগের মতো রূপ ফিরে পাবে। তবে মনে রেখো, এই দুটো শর্তই যেন পূরণ হয়। এক, সেই বাচ্চাটি যেন তোমাকে ভালোবাসে, আর দুই, এই গাছের আপেল তোমাকে খেতেই হবে। সত্যি সত্যিই আবার আগের মতো হতে পারবো তখন? কিন্তু কিন্তু সেটা কবে হবে সাধু বাবা? জানি না, জানি না। আজও হতে পারে, আবার 50 বছর পরেও হতে পারে। আর সেই থেকে আজ বহু বছর আমি অপেক্ষা করে আছি। এই এতদিনে পরি এসেছে আমার কাছে, তাই আমি ওকে ফিরিয়ে দিতে পারিনি। ও আসার পর সেই আপেল থেকে গাছ বেরিয়েছে। হয়তো কালই সেই গাছে আপেল ধরবে, আর তা খেয়ে আমি মুক্তি পাবো। কোথায় সেই গাছ? এই সেই গাছ। দেখো বন্ধু, দেখো বন্ধু, দেখো গাছে আপেল ফুটেছে। আশ্চর্য! তবে কি আমার মুক্তির সময় এসে গেল? দাঁড়াও বন্ধু, আমি তোমাকে ওই আপেল খাইয়ে দিচ্ছি। আমার বন্ধু কোথায় গেল? এই তো, আমিই তো তোমার বন্ধু। তোমার জন্যই তো আমি আবার আমার রূপ ফিরে পেলাম। কি অবাক কাণ্ড! ঠিক যেন রূপ কথার গল্প। বাটুলদা, বাটুলদা, আমাকে তুমি আমার মা বাবার কাছে নিয়ে চলো। নিশ্চয়ই নিয়ে যাব। বিদায় বন্ধু, আমিও আমার মা বাবার কাছে ফিরতে চাই।
আমার পরি এসেছে, আমার পরি, মা আমার। ও বাটুল, বাটুল, তুমি যে আমাকে আমার প্রাণ ফিরিয়ে দিলে, আমি তোমাকে কোনোদিন ভুলবো না। আমাদের বাটুলদা রিয়েলি গ্রেট। বাটুলদা, আমিও তোমাকে ভুলবো না। তাই নাকি? আমিও যে এমন রূপ কথার মতো ঘটনা কোনোদিন ভুলতে পারবো না। তোমরা কি বলো ছোট্ট বন্ধুরা, তাই না? নমস্কার, নমস্কার বাটুল বাবু। খুব প্রয়োজনেই আপনার কাছে এই অসময়ে এসেছি, আপনার সাহায্য দরকার। আপনাকে ঠিক চিনতে পারলাম না তো, কে আপনি? আমি রতনলাল পাকরাশি, শ্যামসুন্দর বাবুর অফিসের ম্যানেজার। শ্যামসুন্দর বাবু মানে শ্যামসুন্দর মুখার্জি? কিছুদিন আগে খবরের কাগজে যার মারা যাওয়ার খবরটা বেরিয়েছে। হ্যাঁ বাটুল বাবু, আপনি ঠিকই ধরেছেন। সেই ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। বলুন। আসলে শ্যামসুন্দর বাবুর মরে যাওয়াটা স্বাভাবিক নয়। কেন আপনি এই কথা বলছেন রতনলাল বাবু? কারণ জন্মদিনের দিনও শ্যামসুন্দর বাবু খুব আনন্দেই ছিলেন। কত লোক এসেছিল সেই দিন, আর সেই জন্মদিনেই যে উনি এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন, এই ব্যাপারটাই বড় অদ্ভুত লাগছে। রতনলাল বাবু, আমাকে এবার একটা কথা বলুন, সেদিন এমন কি ঘটনা ঘটেছিল যা আপনার চোখে স্বাভাবিক লাগেনি, যার জন্য আপনি মনে করছেন শ্যামসুন্দর বাবুর মারা যাওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে? জন্মদিনের খাওয়া দাওয়ার পর অতিথিরা সবাই যখন চলে যায়, তখন শ্যামসুন্দর বাবুর একমাত্র ছেলে রিন্টু শ্যামসুন্দর বাবুর ঘরে যায়। তারপর রিন্টু, এভাবে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? বাবা, তুমি তো এত টাকা জন্মদিনে খরচ করলে, আর আমায় সামান্য 1 লাখ টাকা দিতে পারছো না একটা বাইক কেনার জন্য? 1 লক্ষ টাকা তোর কাছে খুব কম মনে হতে পারে। অনেক কষ্ট করে এই 1 লক্ষ টাকা আয় করতে হয়, তাই মোটর বাইক কেনার মতো কোনো ফালতু ব্যাপারে আমি এই টাকা খরচ করতে পারবো না। মানে তুমি আমাকে বাইক কেনার জন্য টাকাটা দেবে না, তাই তো? হ্যাঁ, ঠিক তাই, দেব না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। এর ফল কিন্তু ভালো হবে না বাবা, এটা আমি বলে দিলাম। রিন্টু, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও। আর শোনো, ওই টাকা আমি কোনো অনাথ আশ্রমে দেব, কিন্তু তোমাকে দেব না বাইক কিনে নষ্ট করার জন্য। তারপর কি হলো রতনলাল বাবু? শ্যামসুন্দর বাবু আমাকে ওনার ঘরে ডেকে 1 লাখ টাকা হাতে দিয়ে বললেন টাকাটা কোনো অনাথ আশ্রমে দান করে দিতে। আমি শ্যামসুন্দর বাবুকে বললাম, রিন্টু দাদা বাবু যখন টাকাটা চাইছে, তখন ওকে টাকাটা দিলেই তো ভালো হতো, কিন্তু উনি আমার সেই কথা শুনলেন না। তারপর আমি যখন টাকাটা নিয়ে শ্যামসুন্দর বাবুর ঘর থেকে বাইরে এলাম, দেখলাম রিন্টু দাদা বাবু দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে। আমি কিছু বলতে যাবার আগেই রেগে গিয়ে গটগট গটগট করে হেঁটে চলে গেল। সেই রাতেই শ্যামসুন্দর বাবু মারা গেলেন। তার মানে রতনলাল বাবু, আপনি বলতে চাইছেন খবরের কাগজে শ্যামসুন্দর বাবুর মারা যাওয়ার যে খবরটা বেরিয়েছে সেটা আসলে সত্যি নাও হতে পারে? হ্যাঁ, হ্যাঁ, আমি বিশ্বাস করি শ্যামসুন্দর বাবু হার্ট ফেল করে মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। কে ওনাকে মেরে ফেলেছে বলে আপনি মনে করেন? সেটা বের করাই তো আপনার কাজ বাটুল বাবু, আর সেটার জন্যই তো আমি আপনার কাছে এসেছি। কিন্তু এটুকু বলতে পারি, রিন্টু দাদাবাবুকেই আমার সবচেয়ে বেশি সন্দেহ হয়। আমার একটাই প্রশ্ন, আপনি এই সব কথা আগেই পুলিশকে বলেননি কেন? প্রাণের ভয়ে বাটুল বাবু। কিন্তু এখন আমি চাই শ্যামসুন্দর বাবুর মতন একজন ভালো মানুষের মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তারা যেন শাস্তি পায়। আসল অপরাধী যাতে শাস্তি পায় সেটা দেখাই তো আমার কাজ রতনলাল বাবু। তদন্তের ভার আপনার হাতে দিতে পেরে আমি একটু হালকা হলাম। তাহলে আমি আসি বাটুল বাবু। আসুন। বাটুলদা, ও বাটুলদা, এইসব শুনে তোমার কি মনে হচ্ছে গো? খুব রহস্যজনক। বাটুলদা, রতনলাল বাবুর মতো তোমারও কি শ্যামসুন্দর বাবুর একমাত্র ছেলে ওই রিন্টুকেই শ্যামসুন্দর বাবুর মৃত্যুর জন্য দায়ী বলে সন্দেহ হচ্ছে? তদন্ত শুরু হবার আগে সন্দেহের বাইরে কেউ নেই। একজন সত্যিকারের গোয়েন্দার চোখে অপরাধ প্রমাণের আগে কেউ ভালো বা খারাপ নয়, সবাই সমান। কিন্তু এখন বলো তো, অপরাধটা প্রমাণ করবে কি করে? তার জন্য সবার আগে আমাকে যেতে হবে শ্যামসুন্দর বাবুর বাড়িতে,
কাল সকালবেলা। নমস্কার। হ্যাঁ নমস্কার। রতনলাল বাবু বাড়িতে আছেন? সেই প্রশ্ন আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? জানেন আমি কে? জানি, রিন্টু মুখার্জি, প্রয়াত শ্যামসুন্দর মুখার্জির একমাত্র পুত্র। হ্যাঁ, এই বাড়ির মালিক। আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন রতনলাল বাবু কোথায়, যে আমাদের বাড়িতে কাজ করে, আমাদের ম্যানেজার। আপনার সাহস তো কম নয়। আপনার সাথে দেখা হয়ে ভালোই হয়েছে। কেন? আপনার বাবা শ্যামসুন্দর বাবুর ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। কোনো কথা নয়, আমার বাবার ব্যাপারে আমি বাইরের লোকের সাথে কোনো কথা বলতে চাই না। কথা বলাটা খুব দরকার রিন্টু বাবু। ছাড়ুন তো আপনার দরকারের কথা। যে বাবা তার ছেলের ব্যাপারে ভাবে না, তার ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। জানেন, একটা সামান্য বাইক চেয়েছিলাম, তাই দেয়নি। শ্যামসুন্দর বাবুর উপর থেকে আপনার রাগ এখনো যায়নি, তাই না রিন্টু বাবু? কি করে যাবে বলতে পারেন? ওসব বাজে কথা বন্ধ করে এখন বলুন তো আপনি এখানে কেন এসেছেন? আপনার বাবা শ্যামসুন্দর বাবুর মৃত্যুর ব্যাপারে তদন্ত করতে। করুন করুন, যত ইচ্ছে তদন্ত করুন, কিন্তু আমি আপনাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। আরে বাটুল বাবু, আপনি বাইরে কেন? চলুন চলুন, ভেতরে চলুন। রিন্টু বাবুর সাথে কথা বলছিলাম। সে ঠিক আছে, আগে ভেতরে আসুন, আপনাকে আমার অনেক কিছু দেখানোর আছে। আসুন আসুন। তোমারও সময় হয়ে এসেছে। এটা হচ্ছে 2রা ডিসেম্বর শ্যামসুন্দর বাবুর 60তম জন্মদিনের তোলা ছবি। কি আনন্দেই না সেদিন ছিল মানুষটা। আসুন বাটুল বাবু, আপনাকে আরো একটা জিনিস দেখাচ্ছি। এই হচ্ছে সেই চেয়ার যেখানে শ্যামসুন্দর বাবু মারা যান। চেয়ারে বসে? হ্যাঁ, সেদিন অনেক রাত অবধি শ্যামসুন্দর বাবুর ঘরে আলো জ্বলছিল। আমি ভাবলাম কি ব্যাপার, এত রাত অবধি শ্যামসুন্দর বাবু জেগে থাকেন না তো। এই ভেবে ওনার ঘরের জানালার সামনে এসে দেখি মুখের উপর বই চাপা দিয়ে উনি ঘুমোচ্ছেন। আমার কেমন যেন সন্দেহ হলো। শ্যামসুন্দর বাবুর কাছে প্রায় 20 বছর কাজ করছি, কিন্তু এইভাবে ঘুমোতে ওনাকে কখনো দেখিনি। তাই ওনাকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া না পেয়ে জোরে জোরে দরজায় ধাক্কা দিলাম। তাতেও যখন কিছু হলো না, তখন এই দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি উনি এইভাবে মুখে বই চাপা দিয়ে ঘুমোচ্ছেন। তারপরটা তো আপনি জানেন বাটুল বাবু। পুলিশ এসে শ্যামসুন্দর বাবুকে হাসপাতালে নিয়ে গেলে ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। আর পোস্টমর্টেম মানে মৃতদেহের ডাক্তারি পরীক্ষায় বলা হয় যে হার্ট ফেল করার জন্যই শ্যামসুন্দর বাবু মারা গেছেন। হ্যাঁ একদম। সেদিন এই টেবিলের উপরে বই ছাড়া আর কি ছিল মনে পড়ছে? হ্যাঁ, একটা জলের গ্লাস ছিল, আর কিছু না। আর যে বইটা শ্যামসুন্দর বাবু পড়ছিলেন তার নামটা মনে আছে আপনার? না, তবে বইটার 25 আর 26 নম্বর পাতা খোলা ছিল, সেটা মনে আছে। 25 আর 26 নম্বর পাতা? হ্যাঁ, আমার পরিষ্কার মনে আছে বাটুল বাবু, কিন্তু বইটার নামটা তাড়াহুড়ো আর দেখতে পারিনি। বুঝলাম। বাচ্চু বিচ্ছু, ভূগোলের এই প্রশ্নের উত্তরটা বলতো। এমন কোন রাস্তা যা ভারতের একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি গেছে? কাশ্মীর থেকে একেবারে কন্যাকুমারী, মানে একেবারে টপ টু বটম। আমি জানি বাটুলদা, এই রাস্তা হলো আমাদের NH-44। NH মানে? NH মানে ন্যাশনাল হাইওয়ে। বাহ, সাবাস বাচ্চু। বাচ্চাকেও তো সাবাসি দেওয়ার কিছু হয়নি বাটুলদা। এই উত্তরটা দিতে আমিও পারতাম। ভূগোল বইয়ের 25 আর 26 নম্বর পাতা দুটো পাশাপাশি খুলে দেখ। 25 নম্বর পাতায় কাশ্মীর থেকে রাস্তাটা শুরু হয়ে পাশের 26 নম্বর পাতার একেবারে নিচে কন্যাকুমারীতে গিয়ে শেষ হয়েছে। বেশি বেশি না? বাটুলদাকে এইভাবে মিথ্যে কথা বলা তোর কিন্তু একদম ঠিক হচ্ছে না বিচ্ছু। আমি কি মিথ্যে কথা বললাম? বলছি তো, ভূগোল বইটা খুলে 25 আর 26 নম্বর পাতাটা পাশাপাশি রেখে দেখ। বইয়ের 25 আর 26 নম্বর পাতা পাশাপাশি রেখে তুই পড়ছিলি, তাই না বিচ্ছু? হ্যাঁ তো, কতবার বলবো? এটা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। ঠিক, সাবাস বাচ্চু। কোন বইতেই 25 আর 26 নম্বর পাতা পাশাপাশি থাকে না, একদম ঠিক। কিন্তু রতনলাল বাবু আমায় এই কথাটাই বলেছে। বাচ্চু বিচ্ছু, তোরা তোদের পড়া করতে থাক, আমি আরেকবার শ্যামসুন্দর বাবুর বাড়ি থেকে ঘুরে আসি। এখন এই রাতের বেলা তুমি শ্যামসুন্দর বাবুর বাড়িতে যাবে বাটুলদা? হ্যাঁ, রাতের বেলায় তো আসল চোর ধরার সময়। এত রাতে রতনলাল বাবু আলো জ্বালিয়ে কি করছে, কিন্তু কি করে দেখব? 3 তলায় উঠবই বা কি করে? হ্যাঁ, এই তো
এই পাইপটা বেয়েই আমাকে উঠতে হবে। আপনি একদম চিন্তা করবেন না, এবার আমাদের সব বাধা সরে যাবে। শুধু আর কয়েকটা দিনের ব্যাপার, তারপর এই বিশাল সম্পত্তির মালিক হব আমি। আর আপনিও আপনার টাকাটা পেয়ে যাবেন। এখন রাখছি, কথায় আছে দেয়ালেরও কান আছে। গুড নাইট। কার সাথে কথা বলছিল রতনলাল? রিন্টু রতনলাল ছাড়া এই 3 নম্বর লোকটা কে? এই 3 নম্বর ব্যক্তি? এই রতনলালকেও আরেকটু ওয়াচ করতে হবে। রিন্টু বাবু, আপনাকে আমার কতগুলো প্রশ্ন করার আছে। আমি তো আপনাকে আগেই বলেছি বাটুল বাবু, আমি এ ব্যাপারে আপনাকে কোনো উত্তর দিতে পারবো না। কেন? কেননা যা বলার আমি পুলিশকে বলে দিয়েছি, আর আমার আলাদা করে কিচ্ছু বলার নেই। আপনার যদি প্রয়োজন হয় তাহলে পুলিশের কাছ থেকে জেনে নেন। আপনার এত রাগের কারণটা ঠিক কি রিন্টু? দেখুন, বাবার মৃত্যুর সাথে সাথে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে, আর এখন এই মৃত্যুর জন্য লোকে আমার দিকে সন্দেহের নজরে তাকাচ্ছে। জানি, আমি জানি, কিন্তু আপনি কি চান না লোকের মন থেকে এই ভুল সন্দেহটা দূর করে দিতে? আপনি চান না আপনার বাবার সঙ্গে যারা অন্যায় করেছে তাদের শাস্তি দিতে? চাই, কিন্তু কে তাদের শাস্তি দেবে বাটুল বাবু? পুলিশ। আর আমি সে ব্যাপারে আপনাকে সাহায্য করব। আচ্ছা বলুন, আপনার কি প্রশ্ন আছে? ডাক্তারের লেখা ডেথ সার্টিফিকেট অনুযায়ী, মানে মৃত্যুর কারণ লিখতে গিয়ে ডাক্তারবাবু লিখেছেন শ্যামসুন্দর বাবুর মৃত্যু হয়েছে হার্ট ফেল করে। এ বিষয়ে আপনার কি মত? দেখুন বাটুল বাবু, আমার বাবার এমন কিছু হার্টের সমস্যা ছিল না যে হঠাৎ করে হার্ট ফেল করে মারা যাবে। তাহলে যে ডেথ সার্টিফিকেটে লেখা আছে, সেই প্রশ্নটা আমি তো নিজেকেও করি। শ্যামসুন্দর বাবুর ছেলে হিসেবে সবার আগে ওই ডাক্তারের লেখা ডেথ সার্টিফিকেট দেখার অধিকার তো আমার, কিন্তু আমাকে সেই ডেথ সার্টিফিকেট দেখতে দেওয়া হয়নি। আমাদের বাড়ির ডাক্তার অশোক ঘোষকে অনেকবার বলেছি, কিন্তু তাতে কোনো ফল হয়নি। আর একটা প্রশ্ন, শ্যামসুন্দর বাবুর ওই ঘটনার দিন ভোরে অত চেঁচামেচি হয়েছে, আপনি শুনতে পাননি? আমার তেমন কানে কিছু আসেনি। কেষ্টদা এসে আমাকে ডেকে নিয়ে গেল, গিয়ে দেখলাম বাবার ঘরে দরজা ভাঙা, বাবা মারা গেছে। শুনুন, আমার আর বলার কিছু নেই, আমাকে এবার কাজে বেরোতে হবে। ওকে রিন্টু বাবু। কি রতনলাল বাবু, আপনি এখানে কি করছেন? আপনার তো এখন শ্যামসুন্দর বাবুর অফিসে থাকার কথা। না মানে তেমন কিছু না, দেখলাম আপনি এসেছেন বাটুল বাবু, তাই একটু খোঁজ নিতে এসেছিলাম। এখন বলুন তো বাটুল বাবু, শ্যামসুন্দর বাবুর মৃত্যু রহস্যের কোনো সমাধান সূত্র পেলেন? না, এখনো সেইভাবে কিছু পাইনি, কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাব। জানেন তো, অপরাধী যত চালাকি হোক না কেন, কোনো না কোনো ভুল সে অবশ্যই করে, আর সেই ভুলটা ধরেই সব রহস্য সমাধান হয়। তা সেই ভুলটা কি খুঁজে পেলেন? এর উত্তর আমি এখন আপনাকে দিতে পারবো না রতনলাল বাবু, এতে তদন্তের কাজে অসুবিধে হতে পারে। রতনলাল বাবু, ডাক্তার বাবুকে আপনি চেনেন? হ্যাঁ, অবশ্যই চিনি। উনি তো শ্যামসুন্দর বাবুর চিকিৎসা করতেন। শ্যামসুন্দর বাবুর কি রোগের উনি চিকিৎসা করতেন সেটা আমি ঠিক বলতে পারবো না। ডাক্তার বাবুর সাথে আমি একবার কথা বলতে চাই। অবশ্যই অবশ্যই, আমি খুব তাড়াতাড়ি আপনার সাথে ওনার কথা বলার একটা ব্যবস্থা করে দিচ্ছি। বাটুল ডাক্তার ঘোষের কাছে যাওয়ার আগেই আমাকে ডাক্তার ঘোষকে সাবধান করে দিতে হবে। হ্যালো ডাক্তার বাবু, বাটুল বাবু আপনার সাথে কথা বলতে চায়। কি ব্যাপারে? ওই শ্যামসুন্দর বাবুর ব্যাপারে। আমি তো আপনাকে আগেই সতর্ক করেছিলাম রতনলাল বাবু, যে বাটুলকে এসবের মধ্যে জড়াবেন না, এতে আমাদের বিপদ বাড়তে পারে। অত ভয় পাবেন না, বাটুলকে ডেকেছি আমি, ওকে শেষও করব আমি। কিন্তু কিভাবে? কাল আমি গাড়ি পাঠাবো বাটুল বাবুকে, বাটুল ওই গাড়ি করে আপনার কাছে যাবে, আর ওই গাড়ির ব্রেক আমি আজকেই কেটে দেবার ব্যবস্থা করছি, যাতে সবার আগে বাটুলকে এই কেস থেকে সরানো যায়। বাটুলকে সরানো কিন্তু এত সহজ হবে না। আমার মনে হচ্ছে আপনার সব কথা শুনে এই সব কাজ করে আমি শেষ পর্যন্ত ফেসে গেলাম। বাটুলকে আপনি বোধহয় ভালো করে চেনেন না রতনলাল বাবু, তাই এই সব কথা বলছেন। আচ্ছা আচ্ছা, শয়তান লোককে বাটুল এমন শাস্তি দিয়েছে যে তারা এখন সবাই জেলে রাত কাটাচ্ছে। আমার তো ভয় হচ্ছে এবার আমাদের ঠিকানাও ওই জেলখানা না হয়। রতনলালকে জেলে আটকে রাখার মতন জেল এখনো তৈরি হয়নি, বুঝলেন ডাক্তার বাবু? নিশ্চিন্তে থাকতে পারেন,
কালকেই বাটুলের জীবনের শেষ দিন। ছি 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 রতনলাল বাবু, আপনি এত বড় একটা শয়তান আমি আগে বুঝতে পারলাম না। পারলে বাবাকে অবশ্যই বাঁচাতে পারতাম, কিন্তু বাটুল বাবুকে আমি মরতে দেবো না। বাটুল বাবুকে আমাকে বাঁচাতেই হবে, আর আপনাদের মতন খারাপ লোকদেরও আমাদের শাস্তি দিতেই হবে। বাটুল বাবু, বাটুল বাবু, বাটুল বাবু গাড়িকে তো ধরাই যাচ্ছে না। না ধরলে আমি বাটুল বাবুকে বলবো কি করে যে উনি কত বড় বিপদের মধ্যে আছেন? না, আমাকে আরো স্পিডে গাড়ি চালাতে হবে। বাটুল বাবু, আপনার গাড়ির ব্রেক কেটে দেওয়া হয়েছে। কি বলছেন রিন্টু বাবু? বলছি আপনার গাড়ির ব্রেক কেটে দেওয়া আছে, কাটা আছে, আপনি গাড়ি থেকে লাফ দিন। সত্যি তো গাড়ির ব্রেক কাজ করছে না, গাড়ি থামছে না গাড়ি। থ্যাংক ইউ রিন্টু বাবু, আজ আপনার জন্য একটা বড় বিপদ থেকে আমি বেঁচে গেলাম। আরে না না, এতে ধন্যবাদের কি আছে? আরে আমারই তো উচিত ছিল আপনাকে এর আগেই এদের সম্পর্কে সতর্ক করা। কাদের সম্পর্কে সতর্ক করার কথা আপনি বলছেন রিন্টু বাবু? আমাদের ব্যবসার ম্যানেজার রতনলাল বাবু আর ওই ডাক্তার অশোক ঘোষের সম্পর্কে। ওরা দুজনে মিলেই তো আপনাকে মেরে ফেলার এই প্ল্যানটা করেছিল, কিন্তু পারলো না। শুধু আমার একটাই দুঃখ থেকে গেল, আমার বাবাকে এই খারাপ লোকগুলোর হাত থেকে বাঁচাতে পারলাম না। এত ভেঙে পড়বেন না রিন্টু বাবু, এবার দেখুন রতনলাল আর ডক্টর অশোক ঘোষের কি পরিণতি হয়। আপনার গাড়ির এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরেও আপনি এই তদন্ত চালিয়ে যাবেন? হ্যাঁ, চালিয়ে যাব, যতক্ষণ না অপরাধীরা জেলে যাচ্ছে আর শ্যাম সুন্দর বাবু আসলে ঠিক কি কারণে মারা গেলেন সেই উত্তরটা আমি পাচ্ছি। আর এ ব্যাপারে আমার আপনার একটা সাহায্য চাই। আমি যে বেঁচে আছি এই কথা আপনি কাউকে বলবেন না। আপনি রতনলাল বাবুকে গিয়ে বলুন আমার গাড়ির খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি দেখেছেন। আমার সাথে আপনি যাবেন না বাটুল বাবু? না, আমি যাব ডক্টর ঘোষের বাড়িতে চুপি চুপি। কি বলছেন কি আপনি রতনলাল বাবু? বাটুলের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, রিন্টু নিজের চোখে দেখেছে। আপনিও গিয়েছিলেন নাকি দেখতে? তাহলে আর বলছি কি ডক্টর ঘোষ, যা অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে বাটুল আর বেঁচে নেই। যাক আর কোনো চিন্তা নেই, তাহলে এবার নিশ্চিন্ত। কিন্তু একটা কাজ এখনো বাকি। কি কাজ? শ্যামসুন্দর বাবুর মতন বিষ খাই ওর ছেলে রিন্টুকেও আমাদের মেরে ফেলতে হবে। না 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 রতনলাল বাবু, আমি আর বিষ দিয়ে মানুষ মারতে পারবো না। এ কথা তখন বললে হবে না। শ্যামসুন্দর বাবুকে যখন বিষ দিতে পেরেছেন তখন ওই বিষ আপনাকে রিন্টুকেও দিতে হবে। আর এর জন্য আমি আপনাকে 5 লক্ষ টাকা দেব। আর না দিলে পুলিশকে আপনার ব্যাপারে সব বলে দেব যে আপনি ডেথ সার্টিফিকেটে হার্ট ফেলের মিথ্যে কথা লিখেছেন। আসলে শ্যামসুন্দর বাবু মারা গেছেন ওকে বিষ খাওয়ানোর জন্য, আর এই বিষটা আপনি দিয়েছেন। আমার কাছে সব প্রমাণ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কেষ্টকে পাঠিয়ে দিন। শ্যামসুন্দর বাবুর মতন এবারেও রাতে রিন্টুর খাবার জলে বিষটা ওকেই মেশাতে হবে। এবার আপনাদের সব খেল খতম রতনলাল বাবু, এবার দরকার শুধু প্রমাণের। এ তুমি কি বলছো গো বান্টুলদা? শ্যামসুন্দর বাবুকে বিষ খাইয়ে মেরে হার্ট ফেলের মিথ্যে গল্প সাজিয়েছে ওই রতনলাল আর ডাক্তার ঘোষ। আজ রাতেই মিথ্যে থেকে সব পর্দা উঠবে বাচ্চু। আমি দারোগা বাবুকে একটা ফোন করে বলি শ্যামসুন্দর বাবুর বাড়ি চলে আসতে। বাটুল বাবু, আপনি, দারোগা বাবু সবাই একসাথে? আমাকে বেঁচে থাকতে দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না, তাই না? চিন্তা করবেন না রতনলাল বাবু, বাইরে আরো পুলিশ আছে, আজ অপরাধী পালাতে পারবে না। কে 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 অপরাধী বাটুল বাবু? অপরাধী এই ঘরেই আছে। এই ঘরে? মানে আমাদের মধ্যে কেউ? হ্যাঁ। কে? দারোগা বাবু, ওই যে খুনি কেষ্টদা,
ওকে গ্রেপ্তার করুন। না না, আমি কর্তাবাবুরে মেরে ফেলতে চাইনি গো। আমার টাকার লোভ দেখিয়ে এই রতনলাল বাবু আর ডাক্তার বাবু এইসব করেছেন। ম্যানেজার বাবুরে একদম বিশ্বাস করবেন না। এক পাতা ঘুমের ওষুধ দে কর্তাবাবু জন্মদিনের রাতে বলল এটা জলে গুলে কর্তাবাবুরে দে আয়, তোরে 2 লাখ টাকা দেবো। টাকা নবে আমি বড় পাপ করে ফেলেছি গো। আজ এই আরো এক পাতা ওষুধ রিন্টু দাদা বাবুর খাবার জলে মিশয় দিতে বলেছিল, যাতে রিন্টু দাদা বাবু মারা যান। যাতে করে শ্যাম সুন্দর বাবুর এই বিশাল বাড়ি, টাকা পয়সা সব নিজে ভোগ করতে পারে রতনলাল বাবু। ওই তো আরেক অপরাধীও চলে এসেছে। এবার আপনাদের সব খেলা শেষ। দারোগা বাবু, রতনলাল, ডাক্তার বাবু আর কেষ্টদাকে শ্যাম সুন্দর বাবুর খুনের জন্য ধরে নিয়ে যান। চলুন আপনারা। যাও বাবা রতনলাল, এবার জেলে গিয়ে দেখো কত সুখ। বাটুল বাবু, এবার বলুন তো রতনলাল বাবুকে আপনার প্রথম সন্দেহ কখন হয়? যখন রতনলাল বাবু আমাকে বলেন যে শ্যাম সুন্দর বাবুর বইটার 25 এবং 26 নম্বর পাতাটা উনি খোলা অবস্থায় দেখেছেন। মানে 25 আর 26 নম্বর পাতার মধ্যে কি আছে? তার কারণ কোনো বইয়ের 25 এবং 26 নম্বর পাতা পাশাপাশি খোলা থাকতে পারে না। এটাই ছিল আমার কাছে ক্লু। কি তাই না?